This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুর দুটো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল, আর ফুল অ্যান্ড ফাইনালে আজ আত্রের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। ব্রেকলেস একটানা খবর, আর ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে আপনাদের জন্য। তৃণমূলের অপসারিত পঞ্চায়েত প্রধান বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুনকে নিয়ে আবারও বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এই মুহূর্তের আপডেট কি? বিএলওকে চাপ দিয়ে বাংলাদেশি লাভলির এসআইআর ফর্ম পূরণ করেছেন কে? তৃণমূলের বিএলএ। শুধু এনুমারেশন ফর্ম পূরণই নয়, জোর করে সেই ফর্ম আপলোড করা হয়েছে। অভিযোগ এখনো পর্যন্ত এমনটাই। টিভি9 বাংলার কাছে তৃণমূলের বিএলএ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিএলও। আমার সহকর্মী শুভতোষ এই মুহূর্তে রয়েছেন সরাসরি। শুভতোষ, ভয়ঙ্কর এই অভিযোগ, ভয়াবহ এই অভিযোগ, এই অভিযোগের সত্যতা যখন প্রমাণিত হবে তখন কি কি পদক্ষেপ করা হয় সেটা তো সময় বলবে। এখনো পর্যন্ত অভিযোগ কি, ইন ডিটেল তোমার থেকে জানতে চাইব। দেখো, লাভলি খাতুন রশিদাবাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি, এবং তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ ছিল, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং তিনি শুধু অনুপ্রবেশকারী নন, তিনি তার বাবার পরিচয়, পিতৃ পরিচয় বদলে, নিজের পরিচয় বদলে, সমস্ত ডকুমেন্ট জাল করে তারপরে তিনি এখানে বিভিন্ন সার্টিফিকেট তৈরি করেছিলেন, এমনকি ওবিসি সার্টিফিকেটও করেছিলেন, ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেও আসেন, এবং সেই তৃণমূল গ্রাম পঞ্চায়েত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। এরপরে এই বিষয়ে অভিযোগ গেলে বিডিও তদন্ত করে, বিডিও তদন্তের রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে তার হাইকোর্টের নির্দেশে এবং সেখানে তার সদস্য পদ খারিজ হয়ে যায়, তার প্রধান পদ খারিজ হয়ে যায়, এবং তারপরে যেটা কথা যে পুলিশি পদক্ষেপ শুরু হওয়ার কথা, এবং তাকে যদি সে বাংলাদেশি হয়ে তাকে প্রমাণিত হয় তাহলে তাকে পুশব্যাক করার কথা। কিন্তু সেই ব্যক্তি, সেই মহিলা, তিনি কিন্তু এই ফর্ম ফিল আপ করে দিয়েছেন, এবং যে বিএলও যিনি রয়েছেন সেই বিএলও, সেই এলাকার সেই বিএলও বলছেন যে তার বাড়িতে আমি তোমার কাছে আসবো, কিন্তু চাঞ্চল্যকর যে অভিযোগ, বিস্ফোরক যে অভিযোগ, বিএলও বুথ লেভেল অফিসার, তিনি কি অভিযোগ করেছেন তার মুখ থেকেই শুনুন। ওই বাড়ির ওই আছে না, ভিআরপি আছে না পঞ্চায়েতের, ওই ওকে এক্সট্রা দিয়েছে, বিএলএ দিয়েছে। ও কে হয়? ও এই লাভলি খাতুনের ভাসুর হয়। লাভলি খাতুনের ভাসুর হয়? ও ওই আপনাকে মানে বলেছে যে, মানে আপনাকে বাধ্য করেছে, তাই তো? বাধ্য বলেছে, অনলাইন তো বসে করাইছে আমার বাড়িতে। ও আপনার বাড়ি? আমি তো ওই জন্য তো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি চার্জ করেছি যে এটা ফেরত নিব না দিব না কি করবো। ধরা বলবে ফর্ম যখন এসছে তো দিয়ে দাও, তারপরে আমরা এখান থেকে পাঠাবো, ওখানে তো ভেরিফাই হবে। ভেরিফাই ওইভাবে হয়েছে। এখন দেখেন না, ওটাই তো আমি বলছি, এবার আপনারা বলবেন। হ্যাঁ, এবার আপনার বাড়িতে বসে তাকে ইয়ে করেছে আপনাকে, মানে ওটা ফর্মটা ফিল আপ করিয়েছে বিএলএ? হ্যাঁ, করিয়ে মানে করেছে, আপলোড করাইছে। আমি তো বললাম যে এটা ঠিক হবে না, আগে ওদের ভিডিওর কাছ থেকে আমাকে জেনে করাতে যখন হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাবে, এইভাবে বলছি। ঠিক আছে, তোমাদের ব্যাপার। শুনলেন আপনারা বিএলও কি বলছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রমাণিত হওয়ায় 9 মাস আগে আপনারা জানেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ করা হয় লাভলি খাতুনকে, আর এর মধ্যেই এসআইআরে সেই লাভলি খাতুনের নাম তোলাতে উঠে পড়ে লেগেছেন তৃণমূলের বিএলএ। ফলে বোঝাই যাচ্ছে দুয়ে দুয়ে কিভাবে চার এখানে হচ্ছে। বিএলও তিনি আবার দাবি করছেন যে গোটা বিষয়টি তিনি প্রশাসনের কাছে জানিয়েছেন, আর এই প্রেক্ষাপটেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। কিন্তু আমি আরো একবার আমার সহকর্মী শুভতোষের কাছে যাব। শুভতোষ, আমি জানতে চাইবো তোমার কাছ থেকে, বিএলও যার দিকে অভিযোগের আঙুল তুলেছেন, মানে বিএলএ, সেই বিএলএ এখন কোথায়, তিনি কি বলছেন?
দেখো, সেই বিএলের খোঁজ আমরা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাদের সামনে আসতে চাননি। কিন্তু অন্য তৃণমূলের নেতাদের সাথে আমাদের কথা হয়েছে এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনীতি শোরগোল পড়ে গিয়েছে। সবচেয়ে বড় বিষয় যেটা শুভজিৎ, যে এখানে যেটা লাভলি খাতুন যদি সে বাংলাদেশি হয়ে থাকে এবং যেটা সত্যিকারের সেটা প্রমাণিত হয়, তাহলে এটা তো স্পষ্ট যে আইনকে ব্যবহার করে এবং সেই আইনকেই বুড়ো আঙুল দেখিয়ে একজন বাংলাদেশি, এই ক্ষেত্রে একটা বিষয় সামনে আসবে তো সেটা যে এই লাভলি খাতুনকে তো তার দল 9 মাস আগে অপসারণ করে। সেই জায়গা থেকে সেই দলেরই বিএলের এহেন কার্যকলাপ যদি প্রকাশ্যে আসে, বিস্ফোরক আকারে হোক, প্রমাণিত হোক, তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমন আশা তো রাখা যায় খুব সুস্থভাবে, স্বাভাবিকভাবে। কিন্তু দলের ক্ষেত্রে তো এই বিষয়টা চোখের নজরে আসেনি, কারণ তারপরেও তাকে 21শে জুলাইয়ের প্রোগ্রামে দেখা গেছে, তারপরেও তার পাশে বিভিন্ন তৃণমূলের কর্মসূচিতে সেখানকার ব্লক সভাপতি তাকে নিয়ে গেছেন এবং জেলা সভাপতির সঙ্গেও তাকে দেখা গেছে এবং বিভিন্ন দলীয় কর্মসূচিতেই তিনি রয়েছেন। ঠিক, যেটা তাকে সরানো হয়েছে সেটা তো প্রশাসনিক নির্দেশ, হাইকোর্টের নির্দেশ। দল যদি চাইতো তাহলে কি সেই স্টেপ নিত না এতদিন ধরে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যা ওর বিরুদ্ধে যে ইতিমধ্যে ভিডিও যে তদন্ত রিপোর্ট দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে তো পুলিশ ওকে অ্যারেস্ট করার কথা। এবং এই মুহূর্তে সে প্রশ্ন উঠছে, সে প্রশ্ন জোরদারভাবে কিন্তু এই মুহূর্তে, এই সময় দাঁড়িয়ে, বিশেষ করে যেখানে 26-এর নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে, এই সময় দাঁড়িয়ে এই ইস্যু কিন্তু বিরোধীরা ছাড়েনি, বিজেপি ছাড়েনি, অন্যান্য বিরোধী দলও ছাড়েনি। আমরা শোনাবো আপনাদের কি বলছেন বিরোধীরা এই ইস্যুতে, পার্টিকুলার এই ইস্যুতে। 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে যদি লাভলি খাতুনের নাম পুনরায় দেখা যায়, তাহলে কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো। সুপ্রিম কোর্টে যেতে হলেও যাব, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, একটিও অবৈধ ভারতবাসী যেন ভোটার লিস্টে না থাকে, ভারতে থাকতে না পারে। তো এটা আমাদের জানা, পার্টিগতভাবে আমাদের জানানো সব জায়গায় আছে। এখন যদি বিএলওকে ধরে সে নামটা তোলে, আমরা খতিয়ে দেখছি এবং তার বিরুদ্ধে যা যা করার আমরা করব। ফর্মগুলো বিএলওকে সাবমিট করারই নিয়ম। বিএলও সাবমিট নেবে, ফর্ম জমা নেবে, তারপরে এনকোয়ারি হবে। এনকোয়ারি হওয়ার পরে যদি এনকোয়ারির পরে যদি তারা থাকতে পারে থাকবে, যদি তার নাম না থাকে তাহলে থাকবে না। তো এটা তো আমাদের ম্যাটার। বিজেপি তো সরাসরি অভিযোগ করছে যে ওদেরকে মদত দেওয়ার জন্যই বিজেপির আর কাজ কি আছে? বিজেপি সমস্ত জায়গায় টাকা আটকে রেখে এখন বাংলাতে হিন্দু মুসলমান, সারাক্ষণ হিন্দু মুসলমান, কোনো উন্নয়নের ক্ষতি আর নেই, শুধু এই হিন্দু মুসলমান করে করে এখানে রাজনৈতিক মজমাতে টিকে থাকতে চাইছে, এর বাইরে কিছু না। শোনালাম আপনাদের এই মুহূর্তে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথবাবু, যেই লাভলি খাতুনকে দল এর আগে বহিষ্কার করে দেয়, অপসারণ করে দেয়, জানতে পারে সেই লাভলি খাতুনকে বাঁচানোর এক ধরনের প্রয়াস, এখনো পর্যন্ত যে অভিযোগ আকারে মারাত্মক সে অভিযোগ, বিএলওকে চাপ দিয়ে তাকে দিয়ে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, এনুমারেশন ফর্ম। কি বলবেন, এটা কি প্রসেস হতে পারে, কি কারণ হতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও বা জেলা শাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। যে লাভলি খাতুনকে মহকুমা শাসকের রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার বাংলাদেশি নাগরিকত্ব প্রমাণ হয়ে গেছিল, তাকে ডিপোর্ট না করে কি করে 2002-এর সঙ্গে লিঙ্ক করে নাম তুলে দেওয়া হলো, সেটা আমার কাছে অবাক লাগছে। এবং এই লড়াইটাই তো ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা নিচে নেমে লড়াই করছে, যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করা। এবং আমরা যে কথাগুলো বলছি সেটা যে ধ্রুব সত্য, তা প্রমাণ হচ্ছে হাকিমপুর বর্ডার। ইতিমধ্যে এক দিনে 1500-2000 জনে যতজনের বায়োমেট্রিক কালেকশন করা সম্ভব, বিএসএফ তাদের বায়োমেট্রিক কালেকশন করে রাখছে, স্টেট গভর্নমেন্টকে দিচ্ছে। স্টেট গভর্নমেন্টে তো ড্রাইভ দেওয়া উচিত এই ধরনের লাভলি খাতুনদের খুঁজে বের করে তাদের ডিপোর্ট করা। উল্টে তাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাতে বাংলাদেশি নাগরিকদের ভোটে নির্বাচিত হন, সেই কারণেই এরা এসআইআর এর বিরোধিতা করছে। এই লাভলি খাতুনের ঘটনাতে তা প্রমাণ হচ্ছে। ধন্যবাদ জগন্নাথবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি, শুধু এনুমারেশন ফর্ম ফিল আপ নয়, লাভলি খাতুন যাকে 9 মাস আগে দল বহিষ্কার করে, অপসারণ করে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীর হওয়ার কারণে, সেই লাভলি খাতুনের এসআইআর ফর্ম কি করে বিএলওকে চাপ দিয়ে বিএলএ কিভাবে তার ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন, কেন করাচ্ছেন,
এবং এই মুহূর্তে সেই বিএলের খোঁজ পাওয়া যায়নি, এখনো সামনে আসেননি তিনি। এই যাবতীয় বিষয় নিয়ে এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযোগ, বিস্ফোরক এই অভিযোগ। আমি পিসিআরকে বলবো বিএলও সাহেব তিনি কি অভিযোগ করেছেন সেটা আরো একবার শোনাতে। ওই বাড়ির ওই আছে না, ভিআরপি আছে না পঞ্চায়েতের, ওকে এক্সট্রা দিয়েছে, বিএলএ দিয়েছে। ও কে হয় ও এই লাভলি খাতুনের? ভাসুর হয়। লাভলি খাতুনের ভাসুর হয়? ও ওই আপনাকে মানে বলেছে যে মানে আপনাকে বাধ্য করেছে, তাই তো? বাধ্য করেছে, অনলাইনটা বসে করাইছে আমার বাড়িতে। ও আপনার বাড়ি? আমি তো ওই জন্য তো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি চার্জ করেছি যে এটা ফেরত নিবো না দিব না কি করবো, ধরা পড়ি ফর্ম যখন এসে দিয়ে দাও, তারপরে আমরা এখান থেকে পাঠাবো, ওখানে তো ভেরিফাই হবে। ভেরিফাই ওইভাবে হয়েছে, এখন দেখেন না, ওটাই তো আমি বলছি, এবার আপনারা বলবেন। হ্যাঁ, এবার আপনার বাড়িতে বসে তাকে করেছে আপনাকে, মানে ওটা ফর্মটা ফিল আপ করিয়েছে বিএলএ? হ্যাঁ, করিয়ে মানে করেছে, আপলোড করাইছে। আমি তো বললাম যে এটা ঠিক হবে না, আগে ওদের ভিডিওর কাছ থেকে আমাকে জেনে করাতে যখন হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাবে, এইভাবে বলছি। ঠিক আছে, তোমাদের ব্যাপার। আপনাদের শোনালাম বিএলও তিনি কি অভিযোগ করছেন। বিএলএ যার আরও একটা পরিচয় আছে, তিনি লাভলি খাতুনের ভাসুর, তিনি বিএলওর কাছে এসে তার বাড়িতে বসে তাকে দিয়ে জোর করে ফর্ম, এনুমারেশন ফর্ম ফিল আপ করিয়েছেন। কার এনুমারেশন ফর্ম? তৃণমূলের অপসারিত পঞ্চায়েত প্রধান বাংলাদেশে অনুপ্রবেশকারী হওয়ায় যে লাভলি খাতুনকে নিয়ে বিতর্ক, আরও একবার বিতর্ক। আমি একটু রিয়াকশনস নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, এই যে অভিযোগ সামনে আসছে, এই অভিযোগের সত্যতা জানার জন্য আপনারা কি পদক্ষেপ করবেন? তার কারণ কালি তো লাগছে আপনাদের গায়ে, অভিযোগের আঙুল সরাসরি তৃণমূলের বিএলের দিকে, কিন্তু আপনারাই তৃণমূল কংগ্রেসী লাভলি খাতুনকে এর আগে অনুপ্রবেশকারী হওয়ার দরুন তাকে অপসারিত করা হয়েছিল, কি বলবেন এখন? না, আজকে বৃষ্টি হয়নি, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী? এটার সঙ্গে এই উদাহরণ যায়? হ্যাঁ, একদম যায়। তার কারণটা হচ্ছে এই যে লাভলি খাতুন তাকে তৃণমূল অপসারণ করেছে, সে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে কাউকে ধরে, তথাকথিত আপনাদের কথা অনুযায়ী সে ইনফ্লুয়েন্স করে করেছে। আমাদের কথা না, বিএলও সাহেব তিনি অভিযোগ করেছেন। হ্যাঁ, তো অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন আছে, তো নির্বাচন কমিশনের হাতে প্রচুর ক্ষমতা, তারা ব্যবস্থা নেই। আমার বক্তব্য হচ্ছে এই একই ঘটনা, এই যে তো তাও অপসারিত তৃণমূল কংগ্রেস, একই ঘটনা স্বরূপনগরে বিজেপির পঞ্চায়েত সদস্য যে বাংলাদেশের নাগরিক, তার ক্ষেত্রে যখন ঘটনা ঘটেছে তখন কি ভূমিকা ছিল নির্বাচন কমিশনের, আমরা তো জানতে চাইছি। নির্বাচন কমিশন তো কোনো বক্তব্য দেয়নি। যে কোনো কিছুতে সমস্ত কিছুর সঙ্গে তৃণমূলকে জোর করে জড়িয়ে দিলে হবে না। নির্বাচন কমিশন আছে, তারা স্বচ্ছভাবে যা যা করার করুন, তারা তাদের উপযুক্ত পরিকাঠামো ছাড়া নেমেছেন কেন এইগুলো করতে? আমরা তো বারবার বলছি, একটার পর একটা। আপনার প্রতিক্রিয়া একদম পরিষ্কার, নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং কি করে একজন বিএলএ, যে অভিযোগ বিএলও করছেন যে তাকে দিয়ে জোর করিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছেন, তাও আবার এমন একজনের যাকে অনুপ্রবেশকারী হওয়ার দরুন যাকে তার দল, যে দলের তিনি সদস্য, দল অপসারণ করে, এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি ভূমিকা হবে, বিশেষ করে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে? অবশ্যই সেইগুলোর দিকে আমাদের নজর থাকবে। এবার দেখুন, বিএলওকে হুমকি দিচ্ছেন একজন তৃণমূল কর্মী, তাকে আবার গ্রেফতারও করা হয়েছে। কি না, এনুমারেশন ফর্মে ভুল আছে, এই নিয়েই বিএলওর ওপরে হুমকি দেন তিনি, বিএলওকে হুমকি দেন, আর তারপরে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল কর্মীকে। সন্দেশখালীর বয়ারমারি এলাকা থেকে গ্রেফতার হয়েছে জামিরুল ইসলাম। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন। দীপঙ্কর, কি হয়েছে, কেন হুমকি, ফর্মে কি ভুল আছে?
দেখো, ফর্মের ফ্ল্যাপের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যায়, আর সেই ভুল ত্রুটি বা যে ধরনের পদ্ধতিতে ফর্ম ফিল আপ করা হচ্ছে সেই ফর্ম ফিল আপ ঠিকঠাক নেই, এবং তার কারণে এনুমারেশন ফর্ম যখন আপলোড করা হচ্ছে সেটা আপলোড হচ্ছে না। সেই কারণে সেই ব্যক্তিকে ডাকা হয়েছিল, এবং তাতে এই জামিরুল ইসলাম তিনি হচ্ছেন আচমকা ফোন করে বিএলওকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন, তাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেন, প্রায় বলা যেতে পারে প্রাণনাশের হুমকির মতো অবস্থা হয়, এবং সেটা তিনি বিডিওর কাছে জানিয়েছেন যে এইভাবে তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে, এবং সেই হুমকির মুখে পড়ার কারণে বিডিওর কাছে যখন তিনি জানান, বিডিও ওই জামিরুল ইসলাম তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নেজার থানাতে। নেজার থানা তাকে গ্রেপ্তার করেছে, এবং কেন তিনি এই ধরনের কাজ করেছেন, বিএলওর কাজে কেন তিনি বাধা হয়ে দিয়েছেন বা কিরিলোকে কেন হুমকি দিয়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আজকে তাকে বসিরহাট আদালতে তোলা হবে। কিন্তু এই ঘটনা সামনে আসার পর একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে পদ্ধতিতেই হোক না কেন তাদের পছন্দের মতো নাম তুলে নিতে হবে বিএলওকে দিয়ে, এই ভাবনাটা কিন্তু এই জামিরুল ইসলাম ভেবেছিলেন, এবং সেই ভাবনাটা যখন কাজে লাগেনি তখনই কিন্তু যে টিপসই যেখানে সই করবার কথা সেখানে না দিয়ে অন্যত্র দিয়েছেন, বা যেভাবে ফ্ল্যাপ করা উচিত ছিল সেইভাবে ফ্ল্যাপ করেননি, যার ফলে বিএলওকে সমস্যায় পড়েছেন এবং যে ব্যক্তিকে ডেকে পাঠিয়েছিলেন যে আপনার ফর্ম ফ্ল্যাপে কোনো রকম ত্রুটি আছে, এই ত্রুটিটাকে মুক্ত করতে হবে, তা না হলে আপনি এই ফর্ম আপলোড হবে না। সেটাই কেন করা হয়েছে এটা নিয়েই কিন্তু এই জামিরুল ইসলাম তিনি লাগাতার তাকে হুমকি দিতে থাকেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তার বিরুদ্ধে সঙ্গে থাকো, এবার ঠিক কি বলা হয়েছিল, কি হুমকি আপনাদের শোনাবো। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন কাটলি কেন? কাটলি কেন? কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা আজকে, তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। স্বাভাবিকভাবে রাজনৈতিক স্তরেও একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কে কি বলছেন আপনাদের শোনাবো। যেমন শাসক দলের প্রতিক্রিয়া শোনাবো, তেমন বিরোধী বিজেপির প্রতিক্রিয়া শোনাবো। শুনুন। অনেক জায়গা থেকেই খবর আসছে যে তৃণমূল কংগ্রেস নেতারা বিএলওদের উপর চাপ সৃষ্টি করছেন এবং তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছেন যখন তারা নির্বাচন কমিশনের নিয়ম রীতি মেনে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন। দিকে দিকে যে বিএলওদের অসুস্থ এবং চরম পরিণতি, তার জন্য দায়ী মূলত তৃণমূল। তারা দলীয়ভাবে এবং সরকারিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন। তার কারণ তাদের ভোট ব্যাংকে টান ধরেছে, অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে, আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন। তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বর্তমানে যে সমস্ত বিএলওরা কাজ করছেন তাদের মধ্যে একাংশ এমনও আছেন যারা তাদের কাজে অতি সক্রিয়, মানে উদ্দেশ্য হচ্ছে এরকম যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা, তাকে নিয়ে হয়তো কোথাও ছোটখাটো সমস্যা আছে, কোথাও বানানগত ভুল আছে, কোথাও কোনো ডকুমেন্টেশন আছে, অন্য কিছু এরর আছে, সেগুলো নিয়ে তাদেরকে বুঝিয়ে কথা না বলে তাদেরকে এমনভাবে তাদেরকে ভীত সন্ত্রস্ত করেন। তো সে সময় তারা কোথায় যায়? তারা তৃণমূলের ওই সমস্ত নেতাকর্মীরা যারা এলাকায় কাজ করছে তাদের কাছেই যায়। তো তারা যদি একটি মানুষের হয়ে কথা বলতে যায় বিএলওর সঙ্গে এবং এক দু কথায় সেখানে কোনো তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয়, সেটাকে অভিযোগ আকারে পুলিশের কাছে দিলে নিঃসন্দেহে পুলিশ সেটাকে গুরুত্ব দিয়েছে বলে অ্যারেস্ট করেছে, এখানে পুলিশকেও ভালো বলবো আমি, কিন্তু সেই সঙ্গে এতটুকু বলবো পুলিশ অ্যারেস্ট করা মানেই কি অপরাধী নয়। এসআইআর এর কাজের চাপে আরও এক বিএলও অসুস্থ হয়েছেন, অভিযোগ এমনটাই। কাটোয়া হাসপাতালে ভর্তি রয়েছেন সেই বিএলও যার নাম সুখদেব দাস। মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন, দাবি সুখদেবের পরিবারের। এই মুহূর্তে আমার সহকর্মী কৌশিক আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক, জানতে চাইবো তার পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হয়েছে, তিনি যদি কথা বলার মতন পরিস্থিতিতে থাকেন তিনি কি বলছেন? অত্যধিক চাপে অসুস্থ হয়ে পড়েন এসআইআর এর কাজের চাপে? দেখো, পরিবারের থেকে একদম সরাসরি অভিযোগ করা হয়েছে যে এসআইআর এর চাপেই কিন্তু তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একটা যে নির্দিষ্ট করে টার্গেট দেওয়া হয় বিএলওদের, সেই টার্গেট তিনি পূরণ করতে পারছিলেন না, যে কারণের জন্য তাকে বারবার থেকে চাপ দেওয়া হচ্ছিল। যদিও পরিবার জানাচ্ছে যে কে চাপ দিচ্ছিল সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি। বিএলও কিন্তু স্পষ্টভাবে বলছে যে নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে তারা চাপ দিচ্ছিলেন প্রতিদিনকার যে টার্গেট থাকে সেই টার্গেট পূরণ করার জন্য, কিন্তু তিনি টার্গেট পূরণ করতে পারছিলেন না। তিনি খাওয়া দাওয়া দিয়েছিলেন, তিনি রাতে ঘুমাতে পারতেন না, এবং আজ সকালবেলায় তিনি যখন এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি থেকে বার হবেন, মহকুমা শাসক তিনি যে বলছেন চাপ দেওয়া হয়নি, তাহলে তিনি কিসের পরিপ্রেক্ষিতে বলছেন?
এবং মহকুমা শাসক কিন্তু এই বিষয়ে মৌখিক যেটা জানিয়েছেন যে কোনো রকম ভাবেই চাপ দেওয়া হয়নি এবং মহকুমা শাসক তিনি কিন্তু এই বিএলওর সঙ্গে তিনি ফিল্ডে গিয়েছিলেন। মহকুমা শাসক যেটা বলছেন তিনি এই এশিয়ারের কাজে কিন্তু বেশ কিছুটা কিন্তু ধীর গতি, যে কারণের জন্য এই সমস্যা। তবে তিনি যে শারীরিকভাবে অসুস্থ, তিনি যে ভর্তি হয়েছেন প্রত্যেকটা বিষয় কিন্তু মহকুমা শাসকের নজরে রয়েছে। পাশাপাশি মহকুমা শাসক তিনি কিন্তু চাইছেন যিনি সুস্থ বলে খেতে বসেছিলাম। এনুমারেশন ফর্ম কালেক্ট করবো এসআইআর এর, রোজ করছি। হঠাৎ খেতে খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম, আর হাত পা ঝিনঝিন হয়ে গেল, হাতে পায়ে কোনো জোর পাচ্ছিলাম না, আমি আর উঠে দাঁড়াবার ক্ষমতা হারালাম। আমি সঙ্গে সঙ্গে বললাম কিছু একটা ব্যবস্থা করো, ডাক্তারকে ডাকো, কারণ আমার প্রচণ্ড বুক ধড়ফড় করছে আর আমার প্রচণ্ড চোখের সামনে অন্ধকার দেখছি। প্রচণ্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন এই প্রেশার। আমি গত কয়েকদিন যাবৎ 14 থেকে 15 ঘন্টা করে পার ডে কাজ করছি, আর গত 2 থেকে 3 দিন যাবৎ 21 থেকে 22 ঘন্টা আমি ঘুমোতে পারি না। আমার নিজের ঘুম হয় না, প্রচণ্ড প্রেশারে সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। আজ পর্যন্ত কোনো এরকম হার্ট সংক্রান্ত প্রবলেম বা বুক ধড়ফড় করা, বুকে কষ্ট, এই ধরনের কিচ্ছু কোনোদিন হয়নি। এই মানে আজ দিন 15 ধরে অমানসিক পরিশ্রম হচ্ছে আর কি, দিন রাত একটা বাড়িতে 5 বার 6 বার করে ঘুরছে যে ফর্মগুলো তাড়াতাড়ি, প্রেশার আসছে তো সমানে তো প্রেশার আসছে যে এত তাড়াতাড়ির মধ্যে ফর্ম কালেক্ট করুন, এত তারিখের মধ্যে জমা দিন, তাড়াতাড়ি ডিজিটালাইজ করুন, সমানে প্রেশার আসছে। কি করেছে প্রেশারটা যখন দেখালাম, প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো, ব্লাড হয়ে গেছিলো, আমরা পালস রেট খুব বেড়ে গেছিলো। আরও একজন বিএলও অসুস্থ। এসআইআরের এই কাজের জন্য অসুস্থ হয়ে পড়েছেন তিনি হাবড়ার মচলন্দপুরে। সুমন দাস, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআইআরের কাজের চাপেই অসুস্থ, তার পরিবার এই দাবি করছেন। অনলাইন ফর্মটা যেটা আপলোড করতে হচ্ছে অনলাইন, সেটা সবাই আশা করি জানেন। ওই কাজটা এত ডিলে প্রসেস হচ্ছে যেটার জন্য ও খুব টেনশন করছিল। কিছুদিন ধরে ঘুমাচ্ছে না, খাচ্ছে না, টেনশনে শরীর খারাপ লাগছিল। বাড়িতে মনে হয়তো শুয়ে রয়েছে, বাড়ির লোকজন মনে করেছে যে রাত্রে ঘুমাচ্ছে না, রেস্ট নিচ্ছে, গায়ে হাত দিয়ে ডাকে, দেখে এরকম সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। এই এসআইআর আবহে আরও এক মহিলা বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। এসআইআর কাজের চাপ, সেই চাপ তিনি নিতে পারছিলেন না, অসুস্থ হয়ে উঠেছেন তিনি, অসুস্থ হয়ে পড়েছেন, অভিযোগ এমনটাই। অসুস্থ বিএলওর নাম তনুশ্রী হালদার, নাইয়া বারুইপুর হাসপাতালে। তনুশ্রী হালদার নাইয়া তার পুরো নাম। বারুইপুর হাসপাতালে এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন। আমার সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিজ্ঞান, পরপর আমরা দেখাচ্ছি বেশ কয়েকজন বিএলও তারা অতিরিক্ত কাজের চাপে, এসআইআরের কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বলে তারা অভিযোগ করেছেন। আমি জানতে চাইবো যে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে বিএলওরা অসুস্থ হয়ে পড়লে 1 লক্ষ টাকা করে সেক্ষেত্রে আর্থিক সাহায্য। এক্ষেত্রে এই অসুস্থতার খবর পাওয়ার পর সরকারের তরফ থেকে কোনো রকম তাদের সঙ্গে যোগাযোগ করা হয় বা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে নতুন করে যিনি অসুস্থ যিনি হয়ে পড়েছিলেন তিনি হচ্ছেন তনুশ্রী হালদার নাইয়া। বারুইপুর ব্লকের সূর্যপুর নাচনগাছা প্রাইমারি স্কুলে তিনি শিক্ষকতা করতেন এবং তিনি যেহেতু সুভাষগ্রামে থাকতেন, অর্থাৎ সোনারপুর থানা এলাকায় থাকতেন, রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের 109 নম্বর বুথের তিনি কিন্তু বিএলও হিসেবে কাজ করছিলেন। তার স্বামী যেটা দাবি করেছেন যে অতিরিক্ত কাজের চাপ, এবং সেই অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি গতকাল অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার সঙ্গে সঙ্গেই তাকে প্রথমে সুভাষগ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। এবং এই অসুস্থতার খবর পাওয়ার সাথে সাথেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ 2 রয়েছেন তিনি চলে এসেছিলেন বারুইপুর মহকুমা হাসপাতালে এবং ওই পরিবারের পাশে তারা রয়েছেন। এবং যেটা জানা গিয়েছে যে ওই বিএলও মহিলা যিনি অসুস্থ হয়ে পড়েছেন তার শারীরিক অবস্থা সংকটজনক রয়েছে এবং দলের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনে সমস্ত ধরনের চিকিৎসার সহায়তা তাদেরকে যেমন আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের পাশে তারা রয়েছেন বলে কিন্তু জানানো হয়েছে। আর ওই পরিবার সারাদিন থেকে সকাল থেকে সেই কাজ করে, রাত না বাড়িতে এসে আবার রাত জেগে কাজ করে। এই জন্য প্রচণ্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া হচ্ছে, কাজ কমপ্লিট করতে হবে। আর এইভাবে দিনের পর দিন চলছে। তা এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে। আচ্ছা, প্রচণ্ড প্রেশারে কি মানে কাজ করতে করতে ওখানে স্পেন্ড হয়ে
সকালে 9টায় বেরোনো হয়, আমরা বেরোই ওনাকে নিয়ে। এবার রাত 11টায় অবধি ওনার ডিউটি, প্লাস রাত জেগে সারা রাত ভোর ওনাকে অনলাইনে পেপারগুলো সাবমিট করার জন্য ওনাকে চাপ দেওয়া হয়। তাই জন্য উনি আজকে প্রেশারটা মনে হয় নিতে পারেনি, তাই জন্য অসুস্থ। আমরা সুভাষগ্রাম হসপিটালে অ্যাডমিট নিয়ে গেছিলাম, তারপরে এখন বারুইপুর হসপিটালে নিয়ে এসেছি, এখন ট্রিটমেন্ট চলছে। আর এই ঘটনাক্রমের মধ্যে দিয়েই আবার বিএলও অধিকার মঞ্চ তারা পথে নামতে চলেছে। স্যারের বিরোধিতা করে এই বিএলও অধিকার মঞ্চ তারা পথে নামছে। কাল কলেজ স্ট্রিট থেকে সিইও দফতর পর্যন্ত মিছিল হবে, আর মিছিল শেষে ধর্ণা শুরু করবে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। এবং সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে আবার বিএলওদের আত্মহত্যা বা ধরুন এই অসুস্থতার ঘটনা, তার জন্য সরাসরি শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর হুমকিতেই অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা, অনেকে আত্মঘাতী হচ্ছেন, এমনটা অভিযোগ করেছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জিও তিনি জানিয়েছেন। শোনাবো কি বলেছেন তিনি। এই থ্রেটগুলোতেই তো বিএলও গুলো অসুস্থ হয়ে পড়ছে, সুইসাইড করছে। এই থ্রেট গুলো আননেসেসারি থ্রেট, আননেসেসারি থ্রেট। এই থ্রেট গুলো দিয়ে ভয় দেখিয়ে, তাই জন্য বললাম তো ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, who is instigating to commit suicide. আপনাদের শোনালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ। তিনি এই যে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, আত্মঘাতী হচ্ছেন, তার জন্য সরাসরি শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন বিজেপির প্রতিনিধিরা, আমি সেটা জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আপনার এই ঘটনা, বিশেষ করে কল্যাণবাবুর এই অভিযোগের প্রতিক্রিয়া আপনাকে যদি জানতে চাওয়া হয়, কি বলবেন? আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি খুব আতঙ্কে আছি, বুঝলেন। আমি সত্যিই বলছি, অনেস্টলি বলছি, বিশ্বাস করুন। আমি খুব আতঙ্কে আছি। কিসের ভয়? কল্যাণ ব্যানার্জি কখনো আত্মঘাতী না হয়। ওনার যা মানসিক স্থিতি, ওনার যা আত্মঘাতী না হয়, ওনার যে কোনো মুহূর্তে ওনার ফিলামেন্ট কাটুক না কাটুক, ওনার হার্ট থেমে যেতে পারে। যেভাবে উনি অঙ্গভঙ্গি করছেন, যেভাবে উনি চিৎকার করছেন, আপনার বয়স হয়েছে তো, আমি অনুরোধ করবো যে একটু শান্ত থাকুন। আত্মহত্যা একটা ব্যাধি। এই ব্যাধি মানে ভিকটিম মুখ্যমন্ত্রী বাড়িতেও ছিলেন, মনে করিয়ে দিতে চাই। মুখ্যমন্ত্রীর বাড়িতেও বেশ কিছু বছর আগে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছিল, এবং খুঁজলে বেরোলে আমাদের অনেকের বাড়িতেই দেখা যাবে এই ধরনের ঘটনা। আমাদের আত্মীয় জানা পরিচিত অনেকের ঘরেই এটা। সেইটা নিয়েই নোংরা রাজনীতি করাটা ঠিক নয়। আর ভয় দেখানোর প্রশ্ন, দেখুন বিএলওদের প্রথম থেকে ভয় দেখিয়েছেন কে? মমতা ব্যানার্জি। প্রথম বললেন কি, কয়েকদিন 3 মাস থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে, তারপর কিন্তু তোমরা আবার আমার সরকারের কর্মী। প্রথম ভয়। দ্বিতীয় ভয়, আমার 1000 বিএলও কি করে দিল্লিতে গেল? তারপরে ভাইপো, মানে একে রামে রক্ষে না, একে রামের সঙ্গে তুলনা করা যাবে না, সরি। যাই হোক, তো ঘটনা হলো ভাইপো কি বললো বিএলওদের এলে তাদেরকে নজর রাখতে হবে, ছায়া যেন মাটিতে না পড়ে, মানে ছায়াও যেন এদিক ওদিক না হয়ে যায়। এত ভাবে ওদেরকে ম্যান মার্কিং, সরি ম্যান। ধন্যবাদ আপনার রিঅ্যাকশনের জন্য। ভোট দিলে তবে রাস্তার কাজ হবে, অর্থাৎ ভোট না দিলে হবে না রাস্তার কাজ। একটা পাথরও পড়বে না এলাকায়। দিনহাটার নিগম নগরে জনসংযোগের নামে এই হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। অর্থাৎ ভোট দিলে তবেই রাস্তা পাওয়া যাবে। কি বলেছেন শোনাবো। এইবার আমি একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। না কথা দাও, কথা দাও। কি হয়, নিশ্চিত ভোট দিলে কি লাভ হয়? তোমাদের উপর আমার খুব রাগ। নিশীথ প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নিশীথবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। কি বলবেন? আপনি শুনলেন রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তিনি বলছেন উন্নয়ন তখনই হবে যদি ভোট দেওয়া হয়। দেখুন, প্রথম কথা, মানুষ আর এইসব ধমক চমকে ভয় পায় না। আজকে একেবারে ভোটের দোরগোড়ায় এসে ওনার মনে হয়েছে জনসংযোগ করতে হবে এবং মানুষকে গিয়ে ভয় দেখাতে হবে। আজকে দেখুন কতটা ভীত সন্ত্রস্ত এই উদয়ন গুহ। উনি বুঝতে পারছেন যে সারা বছর ধরে, 5 বছর ধরে কোনো কাজ হয়নি, তাই মানুষকে গিয়ে ভয় দেখাতে হবে। প্রথম কথা, 2026 আগে সরকারে আসুন তো, তারপরে আপনি রাস্তা করবেন, নাকি
ভারতীয় জনতা পার্টির সরকার এসে রাস্তা করবে সেটা দেখবার বিষয় রয়েছে। আর সবচাইতে বড় কথা একটা জিনিস, একটা প্রশ্ন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে, ওই যে মহিলারা দাঁড়িয়ে আছে যারা রাত জেগে রাত পাহারা দিয়েছে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও, একটা কথা মনে রাখতে হবে, তাদের কাছ থেকে এই সমস্ত ধমক চমকের ভয় চলে গিয়েছে। পরিষ্কার একটাই কথা, মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় সম্মান। যতই রাস্তা দিন, যতই আপনি লক্ষ্মীর ভান্ডার দিন, দিনের পর দিন মানুষকে অসম্মান করে যাবেন, মানুষের বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করবেন, আর তারপরে আপনি ভয় দেখাবেন রাস্তা করে দেবার, মানুষ এটা মানবে না। এবারে মানুষ তৈরি, 2026-এ বাংলার মানুষ তৈরি এই সরকারকে উপড়ে ফেলে দেবার জন্য। ধন্যবাদ নিশীথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদের শোনাবো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কি বলেছেন। এইবার আমি একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। না কথা দাও কি হয়, নিশ্চিত তোমাদের উপর আমার খুব রাগ। আপনারা শুনলেন উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনিই বলছেন মানুষকে যে ভোট দিলে তবেই মিলবে রাস্তা। আর এরপরেই আমরা প্রতিক্রিয়া নিয়েছি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। আর তিনি পরিষ্কার বলছেন যে মানুষ তৈরি রয়েছে সরকার বদলের জন্য, এই বক্তব্য নিশীথ প্রামাণিকের। আর ঠিক এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ উদয়ন গুহ শুধু তৃণমূল কংগ্রেসের একজন কর্মী নন, রাজ্যের মন্ত্রী, আবার সেটা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। সেই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তিনি বলছেন ভোট না দিলে হবে না রাস্তার কাজ, একটা পাথরও পড়বে না এলাকায়। দিনহাটার নিগমনগর, সেখানে জনসংযোগের নামে এই কথা শোনা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। এবং তিনি বলছেন যে নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে কি হয়, ভোট না দিলে হবে না রাস্তা। আরো একবার আপনাদের শোনাবো। এইবার আমি একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। না কথা দাও কি হয়, নিশ্চিত তোমাদের উপর আমার খুব রাগ। এক অদ্ভুত সময় আমরা রয়েছি, কোথাও হুমকি দিয়ে ভোট নেওয়ার প্রয়াস, কোথাও আবার টাকার বিনিময়ে কাটাতার। 2.5 থেকে 5,000 টাকা দিলে কাটাতার পার, দালালকে টাকা দিয়ে ভারতে প্রবেশ। কেউ এসেছেন 2 বছর আগে, কেউ এসেছেন 5 বছর আগে। অকপট স্বীকারোক্তি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের। প্রশ্ন হচ্ছে এই দালালরা কারা, এই দালালরা কোন বর্ডারে দাঁড়িয়ে, এই দালালদের কি পরিচয়। অনুপ্রবেশকারীদের এসআইআর শুরু হতে এবার বাংলাদেশে ফেরার হিড়িক, সে ছবি আপনাদের রোজ আমরা দেখাচ্ছি। রোজ হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছেন। এবার তারাই বলছেন, অকপট তারা, যে 2,000, 2,500, 5,000-এর বিনিময়ে তারা কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে গেছেন দালালদের এই টাকাটা দিয়ে। শুনুন কি বলেছেন তারা। আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার কাছে বাংলাদেশের আছে, ওই যে ভোটার কার্ডের, চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই, ওই আজকে। মানে দালাল কত টাকা নিয়েছিল? কত টাকা কত করে জানি, 2,500 করে নিয়েছে। কয়জনকে নিয়েছিল? আমরা তো 4 জন আসলাম, ঘোষাডাঙ্গাতে ঢুকলাম। ঘোষাডাঙ্গা সীমান্ত। এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? কবছর ছিলেন? 3 বছর। আর এখন ফিরবেন কেন? এসছি, ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার আমার ওয়াইফটা একটু অসুস্থ, একটু পেটের একটা অপারেশন করার জন্য। এই আমাদের খুলনা জেলা কয়রা থানা। হ্যাঁ, পেটের টানেই তো এসছি, চিকিৎসার জন্য এসছি। কত বছর ছিল? এই ধরো 22 সালে এসছি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের পেতেন? কিসের মাধ্যমে এসেছিলেন? ওই দালালের মাধ্যমে। কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। আপনারা দেখলেন, শুনলেন অনুপ্রবেশকারীদের বক্তব্য, যারা ফেরার জন্য রোজ এই সীমান্তে জড়ো হচ্ছেন। এবার দিলীপ ঘোষ তাদের যাওয়াটা একটু সহজ করার কথা বলছেন। তিনি বলছেন গেট খুলে দেওয়া হোক। দিলীপ ঘোষের এই চাঞ্চল্যকর মন্তব্য, কেউ বাংলাদেশে ফিরতে চাইলে সীমান্ত খুলে দেওয়া উচিত। স্বাধীনতার সময় তো বর্ডার খুলে দিলে এখন কেন নয়, এই প্রশ্ন করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কেউ বাংলাদেশে যেতে চায়, তো আমার বক্তব্য হচ্ছে খুলে দেওয়া উচিত। 46, 47, 47, 48 সালে যদি বর্ডার খুলে দেওয়া হয় বাংলাদেশ থেকে এখানে আসার জন্য,
আজ শোধবোধ হয়ে যাক, এখান থেকে যারা বাংলাদেশে যেতে চাইছে ছেড়ে দিন ওদেরকে, যাক হালকা হোক, তো তার সঙ্গে মাফিয়া গুন্ডা চোর ডাকাতও চলে যাক। কিন্তু গোড়ায় যে প্রশ্নটা রয়েছে যে এত বাংলাদেশি এদেশে ঢুকলো কি করে, কেউ বলছেন যে কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছেন দালালদের পয়সা দিয়ে। আর এখানেই নানান প্রশ্ন যেখানে উঠছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকলো কি করে। বিএসএফ এর দিকে ব্যর্থতার অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এগুলো তো ব্যর্থতা, এটা তো আগে অনেকবার বলে দিচ্ছি, ব্যর্থতা নরেন্দ্র মোদীর, অমিত শাহের ব্যর্থতা। যে এতদিন ধরে যদি কোনো কেউ এদেশে ঢুকে যায়, অনুপ্রবেশকারী হয়, তার ব্যর্থতা কি? তার ব্যর্থতাই হলো তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার কারণে হচ্ছে উগ্রপন্থী ঢুকছে। আর এই সব করে ইলেকশনের সময়। এই বিহার ইলেকশন হলো, ঠিক দেখো ইয়েকে একটা বোম, গাড়ি শুধু বোম পাঠিয়ে দিল, 3 জন ডাক্তারকে অ্যারেস্ট করলো, এনআইএ বললো যে না এরা কিন্তু ইনভলভ ছিল না, তাই তো বলেছে তো, তা ঠিক ইলেকশনের আগের দিন করলো। এসব নরেন্দ্র মোদীর অনেক চাল আছে, গুরু কাজ জানে অনেক। ধূপগুড়িতে রোহিঙ্গা অপবাদ দিয়ে সুপুরি ব্যবসায়ীর উপর হামলা, ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়। পাড়ায় ঘুরে সুপুরি বিক্রির সময় হঠাৎই অস্ত্র নিয়ে তার উপর হামলা, দৌড়ে প্রাণ বাঁচান ওই সুপুরি ব্যবসায়ী যার নাম লিটন হোসেন। থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্ত ব্যক্তি যার নাম প্রণব দেবনাথ, তাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু কেন এই হামলা, কি বৃত্তান্ত এখনো পর্যন্ত খুব একটা খোলসা করা হয়নি, খোলসা করে বোঝা যায়নি বিষয়টি। ফেলা দিচ্ছে, দাও নিয়ে আসতেছে মারতে। ফেসবুক লাইভ করবি না, যা দাও নিয়ে মারতে আসতেছে। আমরা বাড়ির সামনে যাচ্ছি, ওর বাড়ি ঢুকে আমাকে বলতেছে চোর রোহিঙ্গা, দোতারা লাগা। আসার পরে তা বলতো আমাকে, আমরা বললাম আমাদের চোর কেন করলে, আমরা এটা প্রশ্ন করলাম, আমাকে চোর কেন করলো, বললো কি তাড়াতাড়ি ইসেটা নিয়ে দাওটা নিয়ে, তখন আমাদের সাইকেলটাকে ফিকাই দিল, দাও নিয়ে এসে মারতেছে। তখন আমরা ভাইকে এই জায়গায় ছুটে চলে আসলাম। ওদেরকে বলছি এরা রোহিঙ্গা, এদেরকে পিটাতে হয়, বিভিন্ন রকম উচ্চবাচ্য কথা বলে এবং পাশের থেকে আর একজন ধারালো অস্ত্র নিয়ে আসে এবং তাদেরকে তাড়া করে। তাই আমরা এই বিষয়টাকে সামনে রেখে আমাদের আইসি সাহেবের সামনে বসলাম এবং আইসি সাহেবকে সব বিষয়টা নলেজে দিলাম এবং কমপ্লেন দিলাম। নিরীহ সংখ্যালঘু মানুষ সুপারি কিনতে গিয়েছিল, সেখানে তার এলাকায় একটা ধারালো অস্ত্র নিয়ে তার উপরে তাড়া করা হয়। সে প্রাণপণে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে ভোটের বৈতরণী পার করবার জন্য তাদের নিয়ে শুধু ছিনিমিনি খেলছে। সংখ্যালঘুদের কোনো ডেভেলপমেন্ট এবং সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা পশ্চিমবঙ্গে নাই, এটা প্রমাণিত হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে শুধুমাত্র দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আদতে তৃণমূল কংগ্রেসের আমলে কেউ সুরক্ষিত নয়, সংখ্যালঘুর মানুষরাও যেমন সুরক্ষিত নয়। এবার নদিয়ায় বিজেপির বিক্ষোভ দেখাবো, সেটাও দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সই নকল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। মহাদেব আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। মহাদেব, বিজেপির মূল অভিযোগ কি রয়েছে, কার বিরুদ্ধে, আর তারা এই যে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে তৃণমূলের তরফ থেকে বা কিছু বলা হচ্ছে? দেখো, এই যে বিজেপির পক্ষ থেকে যেটা আজকে বিক্ষোভ দেখানো হয়েছে, থানার সামনে বসে করে বিক্ষোভ দেখানো হয়েছে, তার কারণ টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সেখানেরই পঞ্চায়েত সদস্য তিনি 5টা দেওয়ার নাম করে একাধিক জায়গা থেকে তিনি লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন এমন অভিযোগ, এবং সই নকল করে পঞ্চায়েত সদস্য সই নকল করে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ। এবং এরপরে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায় করা হলো, এখনো পর্যন্ত ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। তারই কারণে শান্তিপুর থানার সামনে গিয়ে থানার সামনে গেটের সামনে কিন্তু বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও এই বিষয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেইভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে এখনো পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হয়নি এই অভিযোগ তুলে বিজেপি ধর্ণা দেন দীর্ঘ সময় পর এবং স্লোগান দেন এবং পরবর্তীকালে ডেপুটেশন দেন শান্তিপুর থানায়। ধন্যবাদ। ছবিতে নন বেলেবল সেকশন আছে, নন বেলেবল সেকশন কোনো জামিন হয় না। আজকে 12 দিন
11/11/2025 তারিখে আমরা এফআইআর করেছি। কেসটা স্টার্ট হয়েছে সন্ধ্যে 7:30, এফআইআর কপিতে লেখা আছে। তবুও আজকে পর্যন্ত সে তৃণমূল করে দেখে তাকে অ্যারেস্ট করা হয়নি। কেন অ্যারেস্ট করা হয়নি? সে সরকারি সম্পত্তি বেচে খেয়ে নেবে, সেই টাকা দিয়ে নিজের পেট্রোল পাম্প তৈরি করবে, আর তাকে অ্যারেস্ট করা হবে না? সরকারি সম্পত্তি কি বেচার জন্য? জামিন অযোগ্য ধারায় কেস, 12 দিন অতিক্রান্ত হয়ে গেল, বিলাস রায় এখনো ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। তাহলে পুলিশকে তৃণমূলের নেতারা চাপ দিচ্ছে। তাহলে পুলিশ যদি তৃণমূল নেতাদের চাপে একটা জমি চোরকে গ্রেপ্তার না করে, তাহলে আমাদের আন্দোলন ছাড়া উপায় নেই। তাই আজকে প্রধান এসছে, পঞ্চায়েতের মেম্বাররা এসছে, আরও জনপ্রতিনিধিরা আছে, তারা সবাই রাস্তায় বসেছি, থানাতে বসেছি। অবিলম্বে বিলাস রায়ের গ্রেপ্তার চাই, অবিলম্বে বিলাস রায়কে গ্রেপ্তার করে পাঠান। যতক্ষণ না গ্রেপ্তার করছে ততক্ষণ আন্দোলন চলবে। এদিকে আবার রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে কোট আনকোট আন্দোলন তৃণমূল সাংসদের। আরামবাগের তৃণমূল সাংসদের ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে নেমে পড়েছেন বিজেপি বিধায়ক। একবার শুনুন ওই ভাইরাল ভিডিওর স্লোগানে কি শোনা যাচ্ছে। পিসিআরকে বলবো একটু অ্যাম্বিয়েন্স আপ করতে। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। রাজা রামমোহন রায়ের শুনলেন, রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, তারা সেটা বলছেন এবং তারা প্রত্যেকেই প্ল্যাকার্ড ঝুলিয়ে রেখেছেন গায়ে। এই ভিডিওটা তুলে ধরে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি ফেসবুকে কি লিখেছেন? তিনি লিখেছেন, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ কার বিরুদ্ধে আন্দোলন করছেন যেন? ছি তৃণমূল, ছি। রামমোহন রায়কে আর কত নিচে নামাবে এই তৃণমূল? টিচার সংগঠনের বাইক মিছিলে উনি ছিলেন, তা ওনার বিষয় ছিল রাজা রামমোহনের প্রতি ওনাদের ভালোবাসা, এটা দেখানো মানুষকে। কিন্তু মিতালি বাগ স্লোগান দিচ্ছে রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমরা লড়ব। এ কে, কোথা থেকে এসেছি? অবশ্য তৃণমূলই পারে এগুলো। তৃণমূলই যত মনীষী রয়েছে আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ভারতবর্ষে যত মনীষী রয়েছে, সব মনীষীদেরকে অপমান করার জন্য কিন্তু এই তৃণমূল যথেষ্ট। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। আরও একবার শোনালাম মিতালি দেবী কি বলছেন, সপার্ষদ বলছেন, কিন্তু তার গায়ে যেটা তিনি ওই প্ল্যাকার্ডটা ঝুলিয়েছেন তারা, সেখানে অপমান শব্দটা আছে। তিনি বোধহয় কোনো কারণে সেটা মিস করে গিয়েছেন। মানে সেই তৃণমূল সাংসদ মানে মিতালি বাগ তিনি একটা সাফাই গেয়েছেন, এক্ষেত্রে সাফাই আমি কনসিয়াসলি বললাম। রামমোহন রায়কে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন, এটা বলতে গিয়ে তিনি বলে ফেলেছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আন্দোলন। আচ্ছা মিতালি বাগ কি বলেছেন একবার শোনাবো আপনাদের। হ্যাঁ, আমরা কিভাবে বলছি, দেখুন কে কিভাবে কোথায় নেই তো তার ব্যাপার। রাজা রামমোহন রায় আমাদের কাছে একটা অহংকার, রাজা রামমোহন রায় আমাদের কাছে গর্ব। সতীদাহ প্রথা থেকে তিনি যেভাবে সতীদাহ প্রথা রদ করেছিলেন, তিনি সমাজ সংস্কার, সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং আমাদের ভারতবর্ষের বুকে প্রথম রেলযাত্রী ছিলেন। তাকে কুরুচিকর মন্তব্য করছে, তেনাদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবো, আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে, আমরা আন্দোলন করব না, আমরা বলবো না, প্রতিবাদ করবো না, এটা তো হয় না। আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি, এবারে যে যেভাবে নেয় দাম। সামনে 26শে নির্বাচন আর বঙ্গে দলীয় কাজের সঙ্গে যুক্ত থাকবেন ভিন রাজ্যের 1000 বিজেপি নেতা। বিজেপির রণকৌশল সেটা কিভাবে কার্যকর করবেন তারা, এই সমস্ত কিছু এই 1000 বিজেপি নেতা তারা পুরোটা দেখবেন, যাদের সিংহভাগই আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যে আসতে শুরু করবেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। প্রদীপ্ত, একেবারে বাক্সপ্যাটটা বেঁধে যে বিজেপি নেতারা এখানে চলে আসছেন এটাই মনে হয় স্পষ্ট হয়ে যাচ্ছে। কি কি করবেন তারা, তাদের কাজের এখতিয়ারের মধ্যে কি কি পড়ছে?
দেখো, একেবারে মন্ডল বা বিজেপির যে শক্তি কেন্দ্র রয়েছে, জেলা স্তর, রাজ্য স্তর, বিভিন্ন পর্যায়ে তারা কাজকর্ম করবেন এবং ভিন রাজ্যের মধ্যে থেকে বেশ কয়েকজন নেতাকে আবার জোন ভিত্তিক বিজেপির যে সাংগঠনিক জোন রয়েছে সেগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন মেদিনীপুর জোনের দায়িত্বে থাকবেন উত্তরপ্রদেশ থেকে আসা নেতা জেপিএস রাঠোর, কলকাতা জোনের জন্য থাকবেন এম সিদ্ধার্থনাথ, কর্ণাটকের প্রীতি রবি তিনিও কলকাতার দায়িত্বে থাকবেন, উত্তর 24 পরগনার দায়িত্বে থাকবেন অন্ধ্রপ্রদেশের এন মধুকর এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা। এছাড়াও ভিন রাজ্যের পরিচিত নেতা কৈলাস চৌধুরী, অনন্ত মিশ্র এনারাও দায়িত্বে থাকবেন। তবে সর্বোপরি সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদব তারাই মূলত মনিটর করবেন। এবং যেহেতু বিহারের নির্বাচনটা শেষ হয়ে গিয়েছে, ফলে মঙ্গল পাণ্ডে, আশা লাকড়ারা এ রাজ্যের পর্যবেক্ষক, সহকারী পর্যবেক্ষক হিসেবে যে দায়িত্ব পালন করছেন তারাও এখানে এসে কাজকর্ম করবেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 1000 পৌঁছাচ্ছে বলেই আমরা জানতে পারছি। পরিষ্কার যে টার্গেট এবার বঙ্গ। ধন্যবাদ প্রদীপ্ত। একটা সর্বভারতীয় দল, পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম দল, সেই দল যখনই এরকম সর্বভারতীয় যত দলই আছে, যখন নির্বাচন হয় তখন তারা তাদের কর্মী নেতৃত্বকে কাজে লাগায়। এর মধ্যে নতুন কি আছে? সিপিএমের প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, তারা থাকেন না নির্বাচনে? থাকে। কংগ্রেসের নেতারা আসে না, কংগ্রেস পার্টি অফিসের সামনে যান না, গেলেই দেখবেন সব বিদেশিদের ছবি লাগানো আছে, মানে ভিন রাজ্যের লোকেদের ছবি লাগানো আছে। তাহলে এর আগের বার যখন ইলেকশন হয় না, তখন 300 জন এমপি এসেছিল, 300 জন এমপি পশ্চিমবাংলায় ঘুরেছিল ওদের, আর 30 থেকে 40 জন সেন্ট্রাল মিনিস্টার এখানে পড়েছিল। বুঝতে পেরেছো তো? ফল কি? আমরা 215 ওদের শূন্য। ওইসব লোকদের কিছু লাভ হয় না। পশ্চিমবাংলায় এসে বাইরের লোক, বাইরের স্টেটের লোক দাদাগিরি করবে, বাংলার মানুষ মানবে না। বাংলার মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে ইভিএম মেশিনে। দাদাগিরি, বাইরের লোকের দাদাগিরি সহ্য করবে না। আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে, সবগুলো পাঠা, শিক্ষিত, শিক্ষা টিক্ষা নেই, গরু গাধা। 26 নির্বাচনে বিজেপির নতুন স্লোগান, বাঁচতে চাই বিজেপি তাই। প্রধানমন্ত্রীর পর এবার সুকান্ত মজুমদারের নতুন স্লোগান। গতকাল দাঁতনের সভায় বিজেপি সাংসদের কথায় এবার আর আসন সংখ্যা বেঁধে দেওয়া নয়, তার বদলে নতুন স্লোগান বঙ্গ বিজেপির। আমরা বলেছিলাম গতবার, এইবার 200 পার আমরা করতে পারিনি, বিহার যে এইবার 200 পার, তাই এবার আমরা স্লোগান দিয়েছি, এবার আমরা 200-100 সংখ্যা বলতে যাচ্ছি না, 300-294 যাচ্ছি না। আমরা এবার কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছেন, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই। এর আগেও আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রধানমন্ত্রীর গলাতেও পরিবর্তনের ডাক শোনা গিয়েছে। একবার শুনবো কি বলেছিলেন সেদিন প্রধানমন্ত্রী। টিএমসি যাবে, তবে আসল পরিবর্তন আসবে। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, আসল परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जहां अपराधी और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे, और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है। और इसलिए बंगाल के घर घर में हमें एक बात पहुंचानी है, बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाँचते चाय बीजेपी ताई।
আপনারা শুনলেন সেদিন প্রধানমন্ত্রী যে সুর বেঁধে দিয়েছিলেন সেই সুর অনুরণিত হচ্ছে বিজেপির বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের কণ্ঠ থেকে। সুকান্ত মজুমদার তিনি এবার তার মঞ্চ থেকে স্লোগান তুললেন, নতুন এই স্লোগান, যে স্লোগান প্রধানমন্ত্রী স্বয়ং বেঁধে দিয়েছিলেন ২৬-এর ভোটে। তাই বিজেপির নতুন স্লোগান, বাঁচতে চাই বিজেপি তাই। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, একসময় এই পরিবর্তনের ডাক তৃণমূল কংগ্রেস যেভাবে সেই ডাক দিয়ে ক্ষমতায় আসে, আবারও ২৬-এর ভোটের আগে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই ডাক বিজেপির কণ্ঠে শুনতে পাওয়া যাচ্ছে, কি বলবেন? এইসব বিজেপি বলছে, প্রচার হচ্ছে টিভিতে, শুধু মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এরকম তো বলেছেন যে বাঁচতে চাই বিজেপি চাই, বলছেন কোথায় না মৃত্যু মিছিলে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গে এখন এসআইআর নিয়ে বিজেপির অবদান মৃত্যু মিছিল, মৃত্যুযজ্ঞের ললিহান শিখার মধ্যে দাঁড়িয়ে এরা বলছে বাঁচার কথা। ৩০-৪০ জন প্রাণ দিল শুধু এই এসআইআর এর জন্য, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, মৃত্যু মিছিল চলছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে এই এদের এই কথাবার্তা। আগে প্রাণ বাঁচান, আগে পশ্চিমবঙ্গের মানুষ তাদের পেটে ভাত দিন, মাথায় ছাদ দিন, আবার বাঁচার কথা তারপরে বলবেন। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কল্যাণীতে তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্প, সেই ক্যাম্পে আগুন লেগে গিয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। এই অভিযোগের আঙুল তারা তুলেছেন বিজেপির দিকে। পুলিশে অভিযোগ দায়েরও করেছেন তারা, যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই এই ঘটনায়, আগুন লেগে যাওয়ার ঘটনায় দুষেছে বিজেপি। এই নাটকার জন্য কিন্তু বলার ভাষা নেই, কে বা কারা করছে তো চিহ্নিত করতে হয় না। ডাকাত বাড়িতে তোকে ডাকাতি করতে অর্থের লোভে, রাজনৈতিক কোনো কর্মসূচিকে আঘাত করে রাজনৈতিক দল, দেখতে হবে কার স্বার্থ এখানে ব্যাঘাত ঘটছে। স্বার্থের ব্যাঘাত ঘটছে যাদের, তারাই এই কাজ রাতের অন্ধকারে করার চেষ্টা করেছেন। এটা চরম, তাদের তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই একটা রেজাল্ট তাদের ভেতরে। কোনো দিক থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কোনো কাজে ইনভলভ নয় এবং হতে পারে না, চ্যালেঞ্জ করে বলছি। কারণ এই ধরনের কাজ বিজেপির কার্যকর্তারা এখনও পর্যন্ত, কল্যাণী বিধানসভার ভেতরে এখনও পর্যন্ত একটাও দৃষ্টান্ত নেই যে বিজেপির কার্যকর্তারা কোনো তৃণমূলের তারা রাজনৈতিক বা কোনো জন্য মানে কাজ করতে গেলে সেখানে বাধা দেয়, একটা উদাহরণও নেই। রাজনীতি ছেড়ে দেবো। বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। বুধবার ঘূর্ণিঝড় সেনিয়র সৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের গন্তব্য এখনও স্পষ্ট নয়, তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব, সেই প্রভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। ডিসেম্বরের শুরুতে বৃষ্টির আশঙ্কা। জলো বাতাসের জেরে ঠান্ডা আরও কমবে, বৃষ্টি হলে ধান এবং আলু চাষে ক্ষতির একটা ভয় রয়েছে। আপাতত আন্দামানে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা, আন্দামানে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।